কন্টিনিউয়াস এবং ডিসক্রিট। এই কারণে আমরা যখন ইন্টিগ্রাল ফর্ম করেছি তখন কিন্তু আমরা এরকম ইন্টিগ্রেশন সাইন ইউজ করেছি। তো আমি এখানে তোমাদেরকে যখন ফুরিয়ার ইন্টিগ্রালটা লিখেছিলাম এই যে fx সমান এই ফর্মে লিখা, আমরা সামেশনে কিন্তু জাস্ট এখানে সামেশন সাইনটা ইউজ করেছি, আর এখানে n লিখেছি bn লিখেছি, এই যে উপরেই কিন্তু আছে এই যে সামেশন ফর্মটা আমরা করেছি, আর an bn এভাবে আমরা লিখেছিলাম। an bn গুলো কিন্তু ইন্টিগ্রেবল ফর্মে আছে, দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ইন্টিগ্রেবল ফর্মে আছে। তো এখানে আমরা a আলফা b আলফা লিখেছি এবং সেগুলো ইন্টিগ্রেবল ফর্মে আছে। এখন এখানে আছে যেটা সেটা হচ্ছে এই যে ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মটা, এই ফর্মটার আরো দুটো ইকুইভ্যালেন্ট ফর্ম দিয়েছে। এটার মতো আর একটা ইকুইভ্যালেন্ট ফর্ম যেটা অঙ্কে ইউজ করা হয়, এটা হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য আমরা আসলে থিওরিটিক্যাল কনসেপ্টটা একভাবে নেই, আবার যখন প্রবলেম সলভ করি তখন ক্যালকুলেশন বেসড কিন্তু একটা ফর্মুলা তৈরি করে নিই। তো এটা হচ্ছে ক্যালকুলেশন বেসড ফর্মুলা, সেটা বলছে এটাও তার ইকুইভ্যালেন্ট। আবার 4 নাম্বার যেটা আছে কমপ্লেক্স ফর্মে সেটাও ইকুইভ্যালেন্ট। তো আমরা আমি একটা কনফার্ম হওয়ার চেষ্টা করেছি আসলে এটা ইকুইভ্যালেন্ট কিনা, কিভাবে ইকুইভ্যালেন্ট। তো সেটাই আমি এক্সাম্পল 1 এ দেখাবো যে এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট কিনা। একটা হচ্ছে ডেফিনেশনের স্টেটমেন্ট আর একটা হচ্ছে প্রবলেম সলভিং এর স্টেটমেন্ট। This is the statement of Fourier integral from definition. Definition অনুযায়ী এই স্টেটমেন্টটা দেয়া আছে fx হলো এটা। আর ক্যালকুলেশনের জন্য অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এটাকে ইউজ করা হয়। তো আমরা এখানে দেখতে চাই যে দুটো ইকুইভ্যালেন্ট কিনা। তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি সেকেন্ড ফর্মটাকে কনসিডারেশন নিয়েছি। প্রথমে সেকেন্ড ফর্ম থেকে ফ্রন্টের দিকে যাব আর কি। সেক্ষেত্রে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজাল্ট লিখেছি। ইকুইভ্যালেন্ট রেজাল্ট বলতে এখানে তোমরা জানো cos a minus b হলো cos a cos b প্লাস sin a sin b। এই ফর্মুলাটা জাস্ট লিখেছি, এটা সবাই বুঝতে পারছো। cos a ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, cos a minus b হলে cos a cos b প্লাস sin a sin b, এই ফর্মুলাটা আমি লিখলাম। এখন আমি যে কাজটা করেছি fu দিয়ে এই অংশটাকে গুণ করে দিয়ে আলাদা ইন্টিগ্রেশন করেছি। ইউ এর সাপেক্ষে যে ইন্টিগ্রেশনটা, এই যে ইউ এর সাপেক্ষে যে ইন্টিগ্রেশনটা, সেই ইন্টিগ্রেশনটাকে আমি আলাদা করে নিয়ে গিয়েছি। আচ্ছা দেখো ইউ এর সাপেক্ষে যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা এই যে ডিইউ যেটা আছে এই ইন্টিগ্রেশনটা আমি আলাদা করে দিয়েছি। এই যে এখানে ইউ এর ইন্টিগ্রেশনটা, আবার এখানেও ইন্টিগ্রেশন সাইন দিয়ে ডিইউ, এখানে ইন্টিগ্রেশনটা আমি আলাদা করে দিয়েছি। এবার আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে যে তোমার ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হলো, ফাংশনটা হলো fu cos আলফা ইউ, এইটুকুর ইন্টিগ্রেশন ডিইউ এর সাপেক্ষে, এটুকুকে আমি এ আলফা বললাম। আর বাকি cos আলফা এক্স কিন্তু আছে, কারণ এক্স এর সাপেক্ষে বা আলফার সাপেক্ষে পরে ইন্টিগ্রেশন হবে। আমি ডিইউ এর সাপেক্ষে যে অংশটুকু আছে সেই ইন্টিগ্রেশনটাকে আলাদা করলাম। আবার এখানেও এই যে 1/π সহ fu sin আলফা ইউ ডিইউ, এই ইন্টিগ্রেশনটুকুকে আমি আলাদা করলাম এবং আমি একটা নাম দিয়েছি এ ইউ এ আলফা, আর একটা নাম দিয়েছি বি আলফা। ইন্টিগ্রেশন করেছি আমি ইউ এর সাপেক্ষে, ইউ এর ইন্টিগ্রেশনের অংশটুকুকে আমি নিয়েছি কিন্তু নাম দিয়েছি এ আলফা। কেন এ আলফা নাম দিয়েছি কেউ বলতে পারবে? এ ইউ না কেন? এ ইউ না দিয়ে এ আলফা কেন দিয়েছি? এটার কারণ হচ্ছে তুমি যখন ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে তখন ইউ এর লিমিট কিন্তু বসে যাবে, যে লিমিটই থাকুক না কেন, ধরো -3 থেকে 3, -5 থেকে 5, ইউ এর মান যদি বসে যায় তখন কি আর ইউ থাকবে কোথাও? থাকবে না, তখন শুধু আলফা থাকবে। বোঝা গেছে? এই জন্য এটার নাম হলো এই আলফা বি আলফা। তাহলে তোমরা দেখলেই খুব সহজেই কিন্তু আমি এই যে এই ইকুয়েশনে পৌঁছে গেলাম, মানে এটা থেকে এটাতে চলে আসলাম। তো আবার যখন এই ভ্যালুটা আমি 2 এ বসাবো, আবার ব্যাকের দিকে যেতে থাকবো, তো আমি এই জায়গায় পৌঁছে যাব। তার মানে both 1 and 2 আর ইকুইভ্যালেন্ট। এটা আমরা খুব সহজেই প্রুভ করতে পারলাম, তাই না? এরকমই আরেকটা আমি দেখানোর চেষ্টা করেছি যে এটার সাথে কমপ্লেক্সটা যে ইকুইভ্যালেন্ট ফর্মে আছে সেটা দেখানোর চেষ্টা করেছি। সেখানেও কিন্তু আমি এই ইন্টিগ্রেশন থেকে নিয়েছি, এই ইন্টিগ্রেশন থেকে নিয়ে
আমি এখানে যেটা করেছি, ইভেন অড ফাংশনের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টকে কিন্তু এখানে ইউজ করা হয়েছে। প্রথমত কজ আলফা এক্স বা কজ অফ সামথিং, কজ অফ থিটা, এটা একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশনের কি রুল বলা হয়েছে এখানে যদি তোমরা একটু তাকাও, ডানে আমি ফর্মুলাটা লিখে রেখেছি। ইভেন ফাংশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে মাইনাস এল থেকে এল, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ এক্স ডিএক্স সমান হবে 2 ইন্টু 0 থেকে এল এফ এক্স ডিএক্স। এখন যদি 0 থেকে এল এফ এক্স ডিএক্স তুমি পাও ইভেন এর ক্ষেত্রে, তাহলে এটা সমান কত হবে? এই দুটোর পাশে চলে আসবে, হাফ হয়ে যাবে, তাই হবে না? তো আমরা এই ফাংশনটার দিকে তাকাও, এই ফাংশনে আছে কিন্তু ইউ এর যে আলফার যে ইন্টিগ্রেশন সেটা আছে 0 টু ইনফিনিটি, আর এখানে কিন্তু 1/π আছে। সো আমরা যখন ডি আলফাটা করলাম তখন আমরা বলছি যে এটা যেহেতু cos আলফা ইউ যেহেতু ইভেন ফাংশন, তাহলে এখানে দেখো এই যে ইভেন ফাংশন অফ আলফা, আলফার সাপেক্ষে ইভেন। সো আলফার যে লিমিটটা 0 থেকে ইনফিনিটি শুরু হয়েছে, এই যে 0 থেকে ইনফিনিটি, তার পাশে যদি আমরা 2 পাই, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিতে কনভার্ট করতে হলে সেটা হাফ হয়ে যাবে। এজন্য তোমরা খুব মাইনরিটলি দেখবে যে এখানে আলফার লিমিটটা কিন্তু 0 না হয়ে আলফার লিমিট এখন হয়ে গেছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আর এখানে যে লিমিট যখন বেড়ে যাবে, শর্ট হলে লিমিটটা হাফ হলে 2 দিয়ে গুণ, আর লিমিটটা ফুল হলে আবার সেই 2 দিয়ে ভাগ হয়ে যায়। সো এই 2 দিয়ে আমি ভাগ করে দিলাম, এখানে 1/2 পাই। এটা হলো নাম্বার 1 ইকুয়েশন। এটা হলো আমরা cos ফাংশনটা যেহেতু ইভেন। এবার sin ফাংশনটা যেহেতু অড ফাংশন, তুমি যদি এখানে এক্সপোনেনশিয়ালের যে ফর্মটা, এই ফাংশনটাকে যদি তুমি sin আকারে লিখো, তাহলে sin ফাংশনটা যেহেতু অড ফাংশন, সেক্ষেত্রে কিন্তু আমরা sin ফাংশনের ক্ষেত্রে জানি মাইনাস এল টু এল এফ এক্স ডিএক্স টা হবে 0। আমরা যদি এভাবে একটু চিন্তা করি যে এখানে তোমার যদি 2 ইন্টু 0 লিখো, তাহলে এদিকে হাফ লিখাই যায়, ঠিক আছে? আমরা ইকুইভ্যালেন্ট ফর্ম আনার জন্য হাফ লিখবো। তো যখন অড ফাংশন হবে তখন ফাংশনটার মান, ফুল রেঞ্জ ফাংশনটার মান হবে 0। তো আমাদের যে ফাংশনটা হাফ রেঞ্জ ছিল সেটা যখন ফুল রেঞ্জ হলো সাইন আকারে থাকবে, তখন কিন্তু সেটা হয়ে গেল 0। আর এর সাথে ইকুইভ্যালেন্ট করার জন্য আমরা হাফ করেছি, কারণ বোথ সাইডে হাফ দিয়ে গুণ করলে তাতে করে 0টা 0ই থেকে যায়। এখন যদি আমরা 1 আর 2 যোগ করি, এটা হচ্ছে fx প্লাস 0 মানে fx, আর এদিকে 1/2 যদি আমরা কমন নেই, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আলফার মান, ইউ এর মান মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তারপরে এফ ইউ, এগুলো সব ঠিক থাকবে। আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যোগ করার ক্ষেত্রে আমরা বলেছি 2 নম্বর ইকুয়েশনকে আই দিয়ে গুণ করে নাও। তো সেই আইটা এনে আমরা এই সাইনের কাছে লাগিয়ে দিয়েছি, আইটা গুণ করেছি কিন্তু সেটা সাইনের আগে লাগিয়েছি। সো বাকি সবকিছু সেম রেখে আমি এখান থেকে নিয়েছি cos আলফা এক্স, এই যে cos আলফা এক্স প্লাস আই সাইন আলফা এক্স। এই ফাংশনটাকে কিন্তু এক্সপোনেনশিয়াল ফর্মে লেখা হয়। এখানে তোমরা দেখো যে যখন আমরা ই টু দি পাওয়ার আই এক্স লিখি, তখন কিন্তু আমরা বলেছি এটার মানে কি, ই টু দি পাওয়ার আই এক্স সমান ই টু দি পাওয়ার আই এক্স সমান কি cos x plus i sin x। এটা কিন্তু উলার্স থিওরাম, এই থিওরামটা অনেক বেশি ইউজড একটা থিওরাম। ই টু দি পাওয়ার আই এক্স সমান হচ্ছে cos x plus i sin x। আর যদি এখানে থাকে সেক্ষেত্রে আসবে, তাহলে এটা হলো cos x plus i sin x। এটাই হলো ইউলার্সের থিওরামটা। তো আমরা সেখান থেকে কিন্তু এটাকে ই টু দি পাওয়ার আই এক্স আকারে লিখলাম, আর এখানে ভেরিয়েবল যা আছে এক্স এর জায়গায় আলফা সহ কিন্তু আলফা ইনটু এক্স মাইনাস ইউ, সেই আলফা ইনটু এক্স মাইনাস ইউ ফর্মে আসলো। তো সিমিলারলি আমরা যদি আবার এটাকে প্রথমে কনসিডার করি, এটাকে এই আকারে লিখবো, মানে এখান থেকে এটা লিখবো, এখান থেকে এটা লিখবো, তার মানে ব্যাকে যেতে থাকবো, সো ফরওয়ার্ড ফর্মে চলে যাবো। সেক্ষেত্রে আমরা এই দুটো স্টেটমেন্টকে বলতে পারি এটা হলো ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এখন অঙ্কের প্রয়োজনে আমরা আসলে যখন যে ফর্মুলাটা আমাদের বেশি ইফেক্টিভ মনে হবে, তবে কমপ্লেক্স ফর্মে যদি চেয়ে থাকি আমরা এই ফর্মেটটাকে ইউজ করব। আবার কখনো কখনো কমপ্লেক্স ফর্ম সরাসরি বলা না থাকলেও ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটা ইউজ করি। আর মোস্টলি আমরা যে ফর্মটা আছে
cos alpha x minus u এর যে ফর্মটা আছে সেই ফর্মটা বেশি ইউজ করি। তো একটা অঙ্কে চলে যাই এবার, সেখান থেকে আমরা দেখব যে কি কি বের করতে হয়। ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx। এখানে দেখো আগের মতোই একটা পিসওয়াইজ ফাংশন দেয়া আছে, সেই পিসওয়াইজ ফাংশনটা হচ্ছে fx, এই ফাংশনটা দেয়া আছে। এখন অনেকের কাছে কিন্তু এই নোটেশন গুলো নিয়ে, বিশেষ করে অ্যাবসলিউট ভ্যালুর যে নোটেশন, সেই নোটেশন কিন্তু অনেকে বলে অ্যাবসলিউট মানে হচ্ছে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, কিন্তু যদি অ্যাবসলিউটটার এরকম রেঞ্জ দেওয়া থাকে তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা দিয়ে কিন্তু বোঝা যায় মাইনাস এ থেকে এ, এইটুকুর মধ্যে এক্স এর মান থাকবে, মাইনাস এ থেকে এ। আর যখন গ্রেটার দেন থাকবে তখন কিন্তু এটা হচ্ছে এই রেঞ্জের বাইরে থাকবে। তার মানে তোমার অ্যাবসলিউট ভ্যালুর মানটা যদি ধরো 1 হয় তাহলে মাইনাস এ থেকে এ এইটুকুর মধ্যে হচ্ছে হাইটটা 1 হবে। আর যদি বলা হয় গ্রেটার দেন 1 তার মানে এই অংশের বাইরে, মাইনাস এ থেকে এই অংশের বাইরে সেটা 1 হবে। তো এখানে আমাদেরকে বলেছে যে ফাংশনটার যে ডিক্লারেশনটা আছে সেটা যদি আমরা ফিগারে একটু ড্র করে দেখাতে চাই, ধরো এই হলো ধরো আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিসটাকে নিলাম। এখন আমি যখন ভ্যালুটা দেখাবো, এখানে ধরো এটা হলো মাইনাস এ, এটা মাইনাস এ ধরলাম, এটা প্লাস এ ধরলাম, তাহলে ফাংশনটা যেটা দেয়া আছে সেটা হলো এই মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে ভ্যালুটা হাইটটা হলো 1, এই যে 1 দেওয়া আছে তার মানে এই হাইটটা হলো 1। আর মাইনাস এ থেকে প্লাস এর বাইরে যে অংশটা আছে, যদিও আমি বামের অংশটা দেখাইনি, সেটা হলো 0, তার মানে এর বাইরে এটুকু 0, ডান দিকে গেলেও 0, আবার বামে গেলেও কিন্তু 0। বোঝা গেছে? সো অ্যাবসলিউট ভ্যালু অফ x ইজ গ্রেটার দেন a, মানে এর চেয়ে যখন বড়, এটা হলো মাইনাস a আর তারপর এটা হলো প্লাস a। তো এখানে যদি আমি মাইনাস a লিখি আর এটা যদি প্লাস a লিখি, মাইনাস a থেকে প্লাস a এর ভেতরে যখন থাকবে তখন ভ্যালুটা হলো 1, এই হাইটটা হলো 1। আর যখন মাইনাস এ থেকে প্লাস এর চেয়ে বড় হবে, মাইনাসের চেয়েও বড়, এদিকে কিন্তু মাইনাস বড় আর প্লাস এর চেয়ে বড় এদিকে বড়, তখন এটা এক্স এক্সিসের উপর থাকবে, এক্স এক্সিসের উপর থাকা মানে হলো 0। এই হলো আমাদের পিসওয়াইজ ফাংশনটাকে এভাবে ডিফাইন করা হয়েছে। এখন এই ফাংশনটাকে আমাদেরকে বলেছে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে। ফুরিয়ার ট্রান্সফর্ম করা মানে কিন্তু ইন্টিগ্রেবল ফর্মে লেখা, সাইন কোসাইনই লিখবে কিন্তু ইন্টিগ্রেবল ফর্মে লিখবে। তো আমরা এখন গতদিন যে ফর্মুলাটা শিখেছি ফুরিয়ার ট্রান্সফরমেশনের, সেই ফর্মুলাটা হচ্ছে এটা। এটা কি মনে আছে? এখানে আবার একটু ব্যাকে যাই, একটু দেখি গতদিন আমরা কি বের করেছিলাম, কোনটা ফুরিয়ার ট্রান্সফরমেশন ছিল। এই হলো আমাদের যে মূল, যে একটু আগে যে প্রবলেমটা দেখালাম, এটাকেই e টু দি পাওয়ার i আলফা x মাইনাস ইউ, যে ফর্মটা দেখালাম, প্রবলেম তো না ফর্ম দেখিয়েছি, সেই ফর্মটা ছিল এটা। যে অঙ্ক করার ক্ষেত্রে আমরা বলেছি এই ফর্মটা ইউজ করব। আবার কখনো কখনো এটাকে গুণ করে নিয়েছে, গুণ করে ইউ এর ফাংশনকে আলাদা করেছে, এক্স এর ফাংশনকে আলাদা করেছে। তো ইউ এর ফাংশনটা মাইনাস আকারে আছে এখানে আর এক্স এর ফাংশনটা প্লাস আকারে আছে এখানে, এই দুটোকে আলাদা করেছে। সো ইউ এর ইন্টিগ্রেশনটা যখন শেষ হবে দেন এক্স এর ইন্টিগ্রেশন হবে, সে কারণে পাশে লিখে দিয়েছে। এখন যেটা করেছে, ইউ এর ইন্টিগ্রেশনের যে অংশটা আছে এই অংশটাকে কনসিডার করা হয়েছে নতুন ফাংশন নামে। মূল ফাংশনটা হলো স্মল এফ, তাহলে নতুন ফাংশন দিলে তাকে আমি ক্যাপিটাল এফ বলবো। আর একটু আগে আমি তোমাদেরকে বলেছি যদি এই ইন্টিগ্রেশনটা শেষ হয়, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, একটু রেসপন্স করো, কার সাপেক্ষে হচ্ছে? এই যে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হচ্ছে? ইউ এর সাপেক্ষে। ডিইউ থাকলে
সাপেক্ষে dx থাকলে x এর সাপেক্ষে এটা কি dx থাকবে, মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন অফ dy y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন অফ dt, t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন অফ d থিটা, থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, যাকে ইন্টিগ্রেশন করব তাকে এখানে বসানো হয় এখানে। তো আমরা এখানে এই যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করব, এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করব কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে। সে কারণে লিমিটটা আমি, তোমরা যেন ভালোভাবে বোঝো, আমি কিন্তু এই -ইনফিনিটি টু ইনফিনিটি দুটোই কিন্তু -ইনফিনিটি টু ইনফিনিটি, কোনটা ইউ এর কোনটা আলফা সেটা আমি মেনশন করে দিয়েছি। তার মানে যেহেতু ডি ইউ এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করব, এই ফাংশনটার ইন্টিগ্রেশন হবে ডি ইউ এর সাপেক্ষে, হলে ইউ এর মান বসে যাবে এখানে। -ইনফিনিটি টু ইনফিনিটি বলতে আমরা কিন্তু এটা মিন করছি না যে মাইনাস সাইনই বসতে হবে, আমরা এখানে এটা মিন করছি যে যে কোনোটা যেন হতে পারে, সেজন্য ইনফিনিটি টু ইনফিনিটি বললাম। এটা হলো আপ টু ইনফিনিটি, সো এটা -100 টু +100 হতে পারে, -50 টু +50, আবার -2 থেকে +2 সেটাও হতে পারে। যখন এই ইন্টিগ্রেশনটা শেষ হবে, শেষ হলে এফ ইউ মানে ইউ এর একটা ফাংশন, এখানে ইউ এর একটা ফাংশন, এই ফাংশনে ইউ এর মানটা তো বসে যাবে না। ধরো -2 থেকে 2 করা হলো, ইন্টিগ্রেশন শেষ হলো, ইউ এর মান কত বসাবে, আপার লিমিট 2 লোয়ার লিমিট -2। যখন বসিয়ে ফেলবে আপার লিমিট এবং লোয়ার লিমিট 2 এবং -2, তখন তোমরা আমাকে বলো এই ফাংশনে আর কোন ভেরিয়েবলটা থাকবে। ইন্টিগ্রেশন তো করবে এই ফাংশনকে, যেটাকে আমি গ্রিন সার্কেল করেছি, এই ফাংশনকে ইন্টিগ্রেশন করলে তুমি নতুন একটা ফাংশন পাবে, কারণ ইন্টিগ্রেশন করলে ফাংশনটা আর সেম থাকে না। আগে ফাংশনটা ছিল স্মল এফ, ধরো এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স স্কয়ার পেলে, ফাংশন কি সেম আছে, সেম কিন্তু। তো আগের ফাংশনটা চেঞ্জ হয়ে নতুন একটা ফাংশন নিল, আমি আমার নামে ক্যাপিটাল লেটারে লিখলাম, নতুন ফাংশন পেলাম। এখন আমার কোশ্চেন হলো, নতুন ফাংশনে তো তুমি ইউ এর মান বসিয়ে দিবে, আমি যদি -2 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করি, তুমি ইউ এর মান বসিয়ে দিবে না? আচ্ছা, বসানোর পরে আমার কোশ্চেন তোমাদের কাছে, যে এই ফাংশনে যখন আমি ইউ এর মান বসাবো, আর কোন ভেরিয়েবলের ভেতরে থাকবে, পুরো যেটা আমি গ্রিন দিয়ে সার্কেল করেছি, এখানে ভেরিয়েবল কে কে আছে, কাকে কাকে দেখতে পাচ্ছ, নাকি শুধু ইউই আছে? ম্যাম এ আর ইউ। এটা এ না, মার্জিয়া বলছো না? জি ম্যাম। এটা আলফা আর ইউ, আলফা না? জি জি। আলফা আর ইউ, তার মানে ইউ এর মান যখন তুমি বসিয়ে দিবে ফিক্সড হয়ে যাবে, 2 থেকে -2 এটা তো ফিক্সড হয়ে যাবে, তাহলে বাকি কে থাকবে, কে থাকবে? আলফা আলফা, বাকি কে থাকবে? আলফা। তাহলে এই জন্যই এই ইন্টিগ্রেশনটাকে যখন বলা হয়, এই ইন্টিগ্রেশনটা পুরোটা যখন ধরা হয় তখন তাকে এফ আলফা বলে, আর এফ আলফাটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফরমেশন। বুঝে গেছে? তাহলে এফ আলফা সমান আমরা কি লিখছি, -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা অবশ্যই ইউ এর মান, তারপরে হচ্ছে এফ ইউ ই টু দি পাওয়ার -i আলফা ইউ ডি, এটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, এখন আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে ফর্মুলা আমরা পেয়েছি, যেখানে আমরা অঙ্ক করছিলাম সেখানে যাই। আচ্ছা, এখানে আমি এটা রেখে দিচ্ছি এই কারণে যে তোমরা দেখো তোমাদের যে ফর্মুলাটা এখানে লেখা আছে, সেই ফর্মুলার সাথে এই ফর্মুলাটা কি মিলছে? এখানে দেখো, মিলেছে? মিলেছে না? হ্যাঁ, তার মানে এইটা হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন। এই ফুরিয়ার ট্রান্সফরমেশন কিন্তু ফুরিয়ার ইন্টিগ্রালের একটা অংশ। ফুরিয়ার ইন্টিগ্রালের মধ্যে কয়টা ইন্টিগ্রেশন আছে? একটা হচ্ছে আলফার সাপেক্ষে ডি আলফা, আরেকটা হচ্ছে ইউ এর সাপেক্ষে। আমরা যেটা ইউ এর সাপেক্ষে আছে সেই অংশটাকে বলি ফুরিয়ার ট্রান্সফর্ম। কার ফুরিয়ার ট্রান্সফর্ম?
ফুরিয়ার ট্রান্সফর্ম হলো ফাংশনের, তার মানে যে ফাংশনটা ফুরিয়ার ইন্টিগ্রাল, যেটা পুরো যে এফএক্সটা ছিল, পুরো যে এফএক্সটা ছিল, যেখানে ডাবল ইন্টিগ্রেশন ছিল, যার ভেতর থেকে একটা ইন্টিগ্রেশনকে তুমি বাইর করে নিয়ে আসছো, এখানে ছিল ধরো ফাংশনটা কি ছিল, এফ অফ এক্স সমান এটা ছিল, তারপরে কি ছিল এখানে, এখানে ছিল ই টু দি পাওয়ার আই আলফা এক্স, তারপরে এখানে আলফার লিমিট ছিল, সাথে ভেতরের এই অংশটা, এই ইন্টিগ্রেশনটাও এখানে ছিল, এই ইন্টিগ্রেশনটা এখানে ছিল, তারপরে ছিল ডিইউ ডি আলফা। এই যে ফাংশনের ডাবল ইন্টিগ্রেশন ছিল, একটা ইন্টিগ্রেশন এটা, আরেকটা ইন্টিগ্রেশন হচ্ছে এটা, এই ডাবল ইন্টিগ্রেশনটাকে বলা হয় ফুরিয়ার ইন্টিগ্রাল, আর তার থেকে একটা ছোট অংশকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম। আমি আবার একটু ব্যাকে যাই, গিয়ে তোমাদের ক্লিয়ার করে দেই, এখানে লিখেছি একটু ঝামেলা। এখানে দেখো এটা তো ফুরিয়ার ইন্টিগ্রাল, 4 নাম্বার ইকুয়েশনের দিকে দেখো, 4 নাম্বার ইকুয়েশনটা তো ফুরিয়ার ইন্টিগ্রালই নাকি? আমরা বলেছি ফুরিয়ার ইন্টিগ্রালের 3টে ফর্ম আছে, 3টে ফর্মের মধ্যে একটা ফর্ম এটা হলো ফুরিয়ার ইন্টিগ্রাল। এখন এই ফুরিয়ার ইন্টিগ্রাল থেকে এই অংশটাকে, এখানে কিন্তু আগে 1/2 পাই সহ আসবে, 1 পাই সহ, এই অংশটাকে আমরা বলি এফ আলফা, মানে এটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে এই এফ আলফাটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম, কার ফুরিয়ার ট্রান্সফর্ম? এই এফ এক্স এর, তার মানে হোল যে ফাংশনটা আছে তার ফুরিয়ার ট্রান্সফর্ম। এফ আলফাটা কার ফুরিয়ার ট্রান্সফর্ম? এফ অফ এক্স এর। এই ফাংশনটা এফ আলফা, এই ইন্টিগ্রেশনটা এফ আলফা, এই ফাংশনটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। আমি আবারও বলছি, এফ আলফা আর এই ইন্টিগ্রেশনের মধ্যে কনফিউজড হবে না, এই ইন্টিগ্রেশনটা যখন শেষ হবে তুমি যে আনসারটা পাবে সেটার নাম এফ আলফা, এই ইন্টিগ্রেশন যখন শেষ হবে তুমি যে আনসারটা পাবে সেটার নাম হলো এফ আলফা। সেই এফ আলফাটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। কার ফুরিয়ার ট্রান্সফর্ম? মূল যে ফাংশনটা আছে সেই ফাংশন, তার মানে আমরা বলবো ফুরিয়ার ইন্টিগ্রালের ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা তো ফুরিয়ার ইন্টিগ্রালই, পুরো ফাংশনটা তো ফুরিয়ার ইন্টিগ্রাল। তো ফুরিয়ার ইন্টিগ্রালের একটা অংশ হলো ফুরিয়ার ট্রান্সফর্ম, আর ওই একটা ইন্টিগ্রেশন করে যে আনসারটা পাওয়া যায় সেই আনসারকে ফুরিয়ার ট্রান্সফর্ম বলা হয় হোল ফাংশনের। তাহলে আমি যদি বলি এফ আলফা, গতদিন এটা বোঝাচ্ছিলাম, এফ আলফা এটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। কার ফুরিয়ার ট্রান্সফর্ম? ফুরিয়ার ট্রান্সফর্মটা হলো এফ এক্স এর, এফ অফ এক্স। তাহলে আমাদেরকে এফ অফ এক্স থেকে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলেছে একটা অঙ্কে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করছিলাম। এই যে দেখো, এটা হলো প্রথমত তুমি কিন্তু এখানে কনফিউশন তৈরি হয় এই কারণে, এই ফাংশনটা কিন্তু ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মে নেই। আছে ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মে? নেই। কাজে এটাকে ফুরিয়ার ইন্টিগ্রাল ফর্মে নেওয়ার পরে সেখান থেকে ফুরিয়ার যে ছোট অংশটা তুমি চুজ করবে, ছোট ইন্টিগ্রালটা তুমি চুজ করবে, সেটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। তো আমাদেরকে যেহেতু কোশ্চেনে বলে নাই যে এটাকে ফুরিয়ার ইন্টিগ্রালের নাম, যদি কোশ্চেনে বলে যে ফাইন্ড দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? সাইন কজের মাধ্যমে নিয়ে ই টু দি পাওয়ার আই আলফা এক্স এই ফর্মে নিতে হবে। আমাদের সেটা কিন্তু কোশ্চেনে বলে নাই, আমাদের শুধু বলেছে ওই ফুরিয়ার ইন্টিগ্রালের যে অংশটার নাম ফুরিয়ার ট্রান্সফরমেশন সেটা বের করো। তো আমরা সরাসরি ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা লিখেছি, বোঝা গেছে? এখন এই ফর্মুলাতে এসে আমরা এবার সুনির্দিষ্টভাবে মানটা বসাবো। এখানে এফ অফ ইউ এর সুনির্দিষ্ট আমরা মান বসাবো। x এর মান মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ x ইজ লেস দেন যখন 1 হবে, একটু আগে আমি দেখেছি কথাটার মানে হলো মাইনাস a থেকে a এর মধ্যে মানটা হলো 1। কত থেকে কত এর মধ্যে? মাইনাস a থেকে a এর মধ্যে মানটা হলো 1। আর মাইনাস a থেকে এর বাইরে, তার মানে লেফটে নেগেটিভ দিকে মাইনাস a এর চেয়ে বড়, পজিটিভ থেকে a এর চেয়ে বড়, সেটা হলো 0। তো আমরা এখানে যেটা করেছি প্রথমটা মাইনাস a থেকে a, দেখো এখন কিন্তু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির পরিবর্তে মাইনাস a টু a নিয়েছি।
যখন মাইনাস এ টু এ নিব তখনই এফ ইউটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে না মাইনাস এ থেকে আমি এখানে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে অ্যাবসলিউট ভ্যালু অফ লেস দেন এ এই কথাটার মানে হলো এক্স লাইজ বিটুইন মাইনাস এ টু এ তো এটা যদি হয় তার মানে তুমি কি করছো সেই ক্ষেত্রে তুমি 1 পাচ্ছ তো আমি এখানে এফ ইউ এর জায়গায় 1 লিখে দিলাম আর 1 যখন লিখলাম আমার জন্য কিন্তু ইন্টিগ্রেশন একেবারে ইজি হয়ে গেল এখানে 1 ইনটু এটা আর তোমরা জানো e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন কি e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx বাই m এখানে ইন্টিগ্রেশন কিন্তু করতে হবে বোঝা গেছে e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন হলো e টু দি পাওয়ার mx বাই m এবার বলো এটাকে তুলনা করো e টু দি পাওয়ার mx এর সাথে আমি যাকে m বলছি x বলছি আমার এখানে ভেরিয়েবলটাকে আমি এখানে আবারও ভালোভাবে ফর্মুলাটা লিখি e টু দি পাওয়ার mx dx মানে x এর সাপেক্ষে এটা হলো জেনারেল ফর্মুলা যখন x এর সাপেক্ষে তখন ইন্টিগ্রেট করবে তখন এটা হবে e টু দি পাওয়ার mx ই থাকবে আর ভাগ হবে ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্টটা আছে এখন তোমাদের অঙ্কে আছে e টু দি পাওয়ার মাইনাস i আলফা ইউ এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন হচ্ছে কার সাপেক্ষে আমি যদি লিমিট ছাড়া লিখি লিমিট ছাড়া i আলফা ইউ কার সাপেক্ষে ইন্টিগ্রেট হচ্ছে হ্যাঁ এখানে কোথাও x আছে না ম্যাম ইউর সাপেক্ষে হ্যাঁ ইউ সাপেক্ষে এবার তুমি ফর্মুলার দিকে যদি তাকাও এই ফর্মুলার সাথে যদি তুমি কম্পেয়ার করো এটাকে যদি এটার সাথে কম্পেয়ার করো x এর জায়গায় তো ইউ আছে তাই না তাহলে m এর জায়গায় কে আছে এম এর জায়গায় মাইনাস আলফা কে আছে বলো মাইনাস আলফা আলফা এক্স্যাক্টলি হ্যাঁ আই আলফা মাইনাস পুরোটাই যে এখানে এম এর সাথে তুমি দেখো এম এর সাথে তোমাকে তুলনা করতে হবে ভেরিয়েবলের সাথে আমার এখানে যেটা এক্স এখানে সেটা ইউ ভেরিয়েবলের সাথে যেটুকু থাকবে পুরোটাই এম সো আমি এখন ইন্টিগ্রেশনটা করার ক্ষেত্রে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট এই ফর্মুলাটা ফলো করেছি এখানে দেখো ঠিক আছে মাইনাস আই আলফা মানে এম দিয়ে ভাগ করেছে এবার আমার অঙ্কে যেহেতু লিমিট আছে মাইনাস এ থেকে তাহলে তো আমাকে লিমিট বসাতে হবে কি মার্জিয়া বুঝতে পেরেছো ইন্টিগ্রেশন জি ম্যাম আচ্ছা এবার আমি লিমিটটা বসাবো লিমিট তো বসানোর নিয়ম তোমরা জানো প্রথমে কোনটা বসাতে হয় প্রথমত হচ্ছে এই অংশটা কনস্ট্যান্ট এই অংশটা যেহেতু কনস্ট্যান্ট এই অংশটাকে আমরা বাইরে রেখে দেব তারপরে আমি ভেরিয়েবল হলো ইউ এখানে তোমাকে মনে রাখতে হবে আমি আবারও বলছি যার সাপেক্ষে ইন্টিগ্রেট করছে যে ডি ইউ মানে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছো তো ইউ কে মান দিতে হবে মানটা দিতে হবে ইউ এর মান আমি ইউ এর মান যেহেতু বসাবো নিচে যেহেতু ইউ নেই আমি 1 বাই এটা রেখে দিলাম এবার আমি ইউ এর মান প্রথমে আপার লিমিট মানে উপরেরটা বসালাম ইউ এর মান উপরেরটা মাইনাস এরপরে হলো লোয়ার লিমিট নিচেরটা বসালাম নিচেরটা সেটা হলো মাইনাসে এখন উপরে মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে যাবে উপরে হবে ই আই আলফা এ আর এই যে মাঝখানে মাইনাস এখানে দেখো একটা বাইরে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করলে মাঝখানের মাইনাসটা হয়ে যাবে প্লাস প্রথম প্লাসটা থাকবে হয়ে যাবে মাইনাস সো আমি মাইনাসে মাইনাসে প্লাস যেটা আছে সেটাকে সামনে নিয়ে আসলাম তার মানে উপরেও পজিটিভ সামনেও পজিটিভ হয়ে গেল এটা সামনে আর যেটার উপরে নেগেটিভ সেটার সামনে একটা নেগেটিভ সাইন আসলো আমি এভাবে বসিয়ে দিলাম এই এখন এবার তোমাদের কাছে কোশ্চেন হতে পারে যে আমি তো পেলাম ই টু দি পাওয়ার আই আলফা এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এ আমি যদি তোমাদেরকে এখন বলি এটাই কিন্তু এফ অফ আলফা কেন কারণ আইও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট ভেরিয়েবল হলো শুধু আলফা সেজন্য এটা এফ অফ আলফা এটাকে অন্য একটা ফর্মে লেখা হয়েছে যে অন্য ফর্মটাতে লেখা হয়েছে সেই ফর্মটা আমাদের এরকম ফর্মুলা থেকে আসে
এই যে টু দি পাওয়ার ix এর ফর্মুলা একটু আগে আমি লিখেছি cos x প্লাস i sin x, টু দি পাওয়ার মাইনাস ix এর ফর্মুলা cos x মাইনাস i sin x। এই দুটোকে যদি তুমি যোগ করে দাও বা বিয়োগ করে দাও, প্রথমটা থেকে সেকেন্ডটাকে বিয়োগ করো, এটা বিয়োগ এটা, তাহলে এখানে মাইনাস সাইন হবে, এখানে প্লাস সাইন হবে। কি হবে সেক্ষেত্রে বলো তো? এখানে cos cos ক্যান্সেল হয়ে যাবে, এদিকে i sin x প্লাস i sin x হয়ে যাবে 2i sin x। আর ডান পাশে কি হবে? ডান পাশে হবে e টু দি পাওয়ার ix মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix। এখন যদি তুমি শুধু sin x বা i sin x লিখতে চাও বা শুধু sin x লিখতে চাও, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2i দিয়ে ভাগ করতে হবে। তো আমি এখানে জাস্ট কিছুই করলাম না, এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমি 2i sin x লিখলাম, এই যে দেখেছো 2i sin x ফর্মে লিখেছি। ঠিক আছে, আমাদের x এর জায়গায় আলফা a আছে, সো আমি আলফা a লিখলাম। বোঝা গেছে এটা? আচ্ছা, 2i sin alpha a আমি লিখলাম, তারপরে এই যে আইটা ক্যান্সেল হলো, 2টা ক্যান্সেল হয়নি, এখানে i ক্যান্সেল হয়েছে। i ক্যান্সেল হয়ে যেটা থাকলো, আমাদের আনসারটা রিয়েল প্রয়োজন ছিল, সেই রিয়েল আনসার, কারণ মূল ফাংশন কিন্তু রিয়েল, কোনো i নেই। তো আমরা রিয়েলি ফাংশন পেলাম, সেটা পেলাম 2 alpha sin alpha a। এটা হলো আমাদের প্রথম যেটা বলেছে ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করতে, সেই ফুরিয়ার ট্রান্সফরমেশনটা আমরা বের করলাম f অফ আলফার মান। এভাবে যে কোনো অঙ্কে f অফ আলফার মান বের করা মানেই হলো ফুরিয়ার ট্রান্সফর্ম বের করা। তো এরপরে যেটা আছে সেটা হলো এই ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে গিয়ে আমরা f অফ আলফার একটা সুনির্দিষ্ট মান আরো একটা পয়েন্টে বের করব, সেটা হলো আলফা। এখানে তো আমরা বললাম যে আলফার মান 0 হওয়া যাবে না, কারণ আলফাটা নিচে আছে, সো আলফার মানটা 0 হওয়া যাবে না। আবার আলফার মান যদি 0 হয় sin 0 is 0, মূল ফাংশনটা 0 হয়ে যাবে। তো আলফার মান এখানে আসলে এটার জন্য না, নিচে যেহেতু আলফা আছে আলফার মান 0 হওয়া যাবে না। তাহলে আমাদের একটু দেখে নিতে হবে আলফার মান যখন 0 হবে তখন এই আলফাটা কি দাঁড়াবে, কারণ যখন তুমি ফুরিয়ার ট্রান্সফর্ম বের করবে তখন আলফার সব মানের জন্য তোমাকে প্রযোজ্য দেখাতে হবে। এখন আমি যখন f অফ আলফার মানটা 0 ধরলাম, তখন আমি এই ক্যালকুলেশন থেকে আসলাম। এখানে দেখো এই ক্যালকুলেশনে দেখো f অফ আলফার মান, f অফ আলফা সমান আমি এই অংশটা পেলাম, এই হলো f অফ আলফা। এখান থেকে ক্যালকুলেট করে এখানে আসছি, তারপরে এখানে আসছি, আমি এই অংশটাকে কনসিডারেশন নিলাম। এবার আলফার মান যদি 0 হয়, এটা যদি 0 হয় তার মানে হবে e টু দি পাওয়ার 0, আর e টু দি পাওয়ার 0 মানে হলো 1। সো আমরা কিন্তু এখানে 1 পেয়ে গেলাম যখন আলফার মান 0। এটা যদি আমরা 1 পাই, 1 কে u এর সাপেক্ষে যখন তুমি ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেশন অফ 1u du, u এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছো, সরি 1u না 1 du, u এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেট করছো, তখন কিন্তু তুমি শুধু u পাবে, যেহেতু 1 আছে। যদি 2 du হতো তাহলে 2u পেতে, 3 du হলে 3u পেতে। আর লিমিট এখানে তোমাদের দেয়া আছে মাইনাস a থেকে, লিমিট হলো মাইনাস a থেকে। সো আমরা লিমিট গুলো বসিয়ে দিলাম এখানে। প্রথমে আপার লিমিট u এর জায়গায় বসালাম মাইনাস দিয়ে, লোয়ার লিমিট মাইনাস এ মাইনাস এ প্লাস এ। সো আমরা এখানে দুটো আনসার বললাম, f আলফার জন্য বললাম 2 আলফা sin আলফা a যখন a এর মান আলফার মানটা 0 না, আর f অফ আলফা সমান 2a যখন আলফার মানটা হলো 0। এটা হলো আমাদের কোশ্চেনটা, যে 1 নাম্বার কোশ্চেনে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলেছে, সেই কোশ্চেনটার আনসার আমরা পেয়ে গেলাম, এই যে এর আনসারটা। এবার আমাদের সেকেন্ড কোশ্চেনে বলেছে গ্রাফ এফএক্স। এফএক্স মানে এই যে মূল ফাংশনটা, এটার গ্রাফটা ড্র করো। এন্ড আমি যেমনটা ড্র করে দেখিয়েছি তেমনই ড্র করবে, এন্ড ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম ফর a ইকুয়াল টু 3। তার ফুরিয়ার ট্রান্সফর্মটাও দেখাও যখন এর মানটা হলো 3। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম fx ফাংশনটা আছে মাইনাস a থেকে এর মধ্যে 1, আর মাইনাস a থেকে এর বাইরে হলো 0। আমি একটু আগে যেভাবে ড্র করে দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছ একদম সেম। এর জায়গায় তোমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে যে মাইনাস 3 থেকে 3, এর জায়গায় তুমি 3 ধরো, তাহলে মাইনাস 3 থেকে 3 এই অংশের জন্য মূল ফাংশনটা আছে 1 একক উপরে। দেখতে পাচ্ছ এখানে আরো দিয়ে 1 বুঝিয়েছে, সো এটা আছে 1 একক উপরে। আর এরপরে
এর চেয়ে বড় মানে 3 এর চেয়ে বড়র জন্য 0, এখানে আমরা 0 দেখালাম, -3 এর চেয়ে বড়র জন্য 0, এদিকেও আমরা 0 দেখালাম। তাহলে আমাদের এফএক্সটা ড্র করে দেখানো হয়ে গিয়েছে। এবার তোমাকে বলেছে কি ড্র করতে হবে, ফুরিয়ার ট্রান্সফরমেশন। সেই ফাংশনটাও ড্র করো, তার ফুরিয়ার ট্রান্সফরমেশনও ড্র করো। ফুরিয়ার ট্রান্সফরমেশনের দিকে এবার তোমরা তাকাও। সেখানে তাকালে তোমরা দেখতে পাবে যে আমরা এই ফাংশন পাচ্ছি, তার মানে একটা সাইন ফাংশন পাচ্ছি, সাইন অফ আলফা এরকম একটা ফাংশন পাচ্ছি। সো সাইন ফাংশন যেভাবে ওয়েভ করে সেরকম পাবে। আর এখানে কিন্তু এই যে 2/α এটার একটা ইমপ্যাক্ট আছে, সেজন্য আমরা ফাংশনটাকে একটু ডিফারেন্ট মোডে পেয়েছি। সাধারণত সাইনের যে ওয়েভ গুলো থাকে সবগুলো ইকুয়াল থাকে, কিন্তু এই ওয়েভে একটা পার্টিকুলার ওয়েভ 0 বরাবর যে পার্টিকুলার ওয়েভটা আছে, কারণ এখানে দেখতে পাচ্ছ 0 যখন তুমি বসাচ্ছ 0 পয়েন্টে কিন্তু তুমি এই ফর্মটা পাওনি। আলফার যে ফাংশনটা আছে সেটা অবশ্যই ওয়েভই, সাইন ওয়েভ হবে। সাইন ওয়েভ কিরকম হয়, সাইন ওয়েভ কিন্তু সাইন ওয়েভ তোমাদের যেটা হবে সেটা হলো সবগুলো ইকুয়াল ওয়েভ হবে, ইকুয়াল ওয়েভ। অবশ্যই পর্যায়ক্রমিক হবে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই ওয়েভ গুলো ইকুয়াল লেংথে হবে এরকম, ঠিক আছে? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেরকম হবে, হ্যাঁ, ফেজ গুলো সেম হবে। কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের যেটা আছে ফাংশনটা যেটা ফিগার ড্র করেছে, আমরা যে ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা হলো কিন্তু সাইন ফাংশন, মানে f(x = sin x), কিন্তু আমরা যেটা পেলাম সেটা পেয়েছি কি 2/α sin α a, এটা তো পেলামই, ধরলাম সাইন ফাংশন পেয়েছি, কিন্তু 0 পয়েন্টে আমরা পেয়েছি 2a। তার মানে এর মানটা যদি আমি, যেহেতু এর মান আমাদের 3 দিয়েছে, এর মান কত দিয়েছে, 3 দিয়েছে, তাহলে এই যে 0 পয়েন্ট বরাবর, এই যে when alpha equal to 0 পয়েন্ট বরাবর আমরা 2a মানে 3 দুগুণে 6 পাবো। এই জন্য উপরের দিকে কিন্তু 6 একক উপরে উঠেছে। বাকি ওয়েভ গুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একইভাবেই আছে। বোঝা গেছে? আমরা দেখলাম যে ফুরিয়ার যে ট্রান্সফরমেশনটা, সেই ট্রান্সফরমেশনটা কিন্তু ওয়েভ হয়ে গিয়েছে। আমাদের পিসওয়াইজ ফাংশন ছিল এরকম, সেটা এখন ওয়েভ ফাংশনে কনভার্ট করেছে। এরপরে আমরা আরো একটা এখানে কোশ্চেন করা আছে, যদিও আমি সেটা পুরোপুরি ডিটেইলস ক্যালকুলেশনে যেতে পারিনি, এটা পরের একটা প্রবলেম। সেটা হলো এই জিনিসটাকে ইভালুয়েট করতে হবে। এই ইভালুয়েশনটা কিন্তু সাইন আলফা a cos alpha x, এটাকে আমাদের ইভালুয়েট করতে হবে। এই ইভালুয়েশন কিন্তু এই ফর্ম থেকে দেখাতে হবে, এখানে যে ফর্মটা আছে, যে অ্যানসারটা পেয়েছি সেখান থেকে দেখাতে হবে। আমরা এই অঙ্কটাতে একটু যদি যাই, এখানে তারা 5.3 থেকে বলেছে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা f অফ আলফা সমান এটা পেলাম, আর আমাদের f, এখানে f ইউ হবে না, এটা f আলফা হবে। আচ্ছা, তোমরা এখানে লিখে নাও, আমার আসলে নোটেশন ইউজ না করলে এভাবে করাই বেটার। নোটেশনটা ইউজ করে আমি লিখে দিচ্ছি। এটা এফ আলফা আমরা লিখেছিলাম, এফ আলফা সমান এটা, এটা কোত্থেকে লিখেছি, এটা তো এফ আলফার মানই নাকি, ফর্মুলা তো এটা। এই যে এফ আলফাটা আমরা নিয়েছি সেটা কিন্তু এফএক্স থেকে নিয়েছি, এফএক্স থেকে নিয়েছি না, ইন্টিগ্রাল ফাংশন থেকে কিন্তু আমরা এটা নিয়েছি এফএক্সটা। তো এখানে এফএক্স থেকে আমরা বলেছি যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অংশটা আমরা নিব এফএক্স থেকে। এখন এফএক্স থেকে যখন আমাদের যে অঙ্ক আছে, সেই এফএক্স থেকে যখন আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন অংশটা নিলাম,
আমি কিন্তু এখানে তোমাদেরকে শুরুতে বলেছি এই ফাংশনের ফুরিয়ার ইন্টিগ্রাল বের করতে বলে নাই, বলেছে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো। ফুরিয়ার ইন্টিগ্রাল মানে দুটো ইন্টিগ্রেশন আছে এরকম। এখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে দেখো, এখানে আমি দেখিয়েছিলাম যে এই যে অংশটা, এখানে যে অংশটা আছে এই অংশটাকে কিন্তু আমরা বলছি এফ অফ আলফা। তার মানে পুরোটার সাথে কিন্তু এই যে এই অংশটা এখনো রয়ে গেছে। তোমরা এটা একটু মনে রাখার চেষ্টা করো, এফ এক্স এর এই অংশটা বাদ দিয়ে যে অংশটা আছে সেটা হলো এফ অফ আলফা। আমাদের যে অঙ্কটা ছিল সেটা হলো পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন। তাহলে আমরা যদি বলি যে একটা এফএক্স সেটা এলজেব্রাইক থাকবে, এফএক্সটা প্রথমে এলজেব্রাইক এই ফর্মে থাকবে। এলজেব্রাইক মানে এক্স এক্স স্কয়ার অথবা ওই যে 1 0 পিসওয়াইজ যে কোনো ভাবে। এখান থেকে আমাদের প্রথমে ফুরিয়ার ইন্টিগ্রালে আসতে হবে। ফুরিয়ার ইন্টিগ্রাল মানে এই যে নতুন যে এফএক্সটা পাচ্ছ এরকম এই এফএক্স এ আসতে হবে। ফুরিয়ার ইন্টিগ্রালের একটা অংশ হলো পার্ট হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো ফুরিয়ার ট্রান্সফরমেশনটা এটার একটা পার্ট, ফুরিয়ার ইন্টিগ্রালের একটা পার্ট। এখন আমরা এটা যখন ফুরিয়ার ইন্টিগ্রালটা, এখন আমাকে যদি কোনো অঙ্ক দিয়ে বলে ফুরিয়ার ইন্টিগ্রাল বের করো, আমাকে ডাবল ইন্টিগ্রেশন ক্যালকুলেট করতে হবে, সেটা একটু টাফ হয়ে যায়। কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমার আনসারটা ছোট হয়ে যায়। আনসারটা যে যেমন সাইন আলফা পেলাম অথবা 2a পেলাম এরকম ছোট হয়ে যায় এই ক্যালকুলেশন করে। এবার যদি বলে যে এই ফুরিয়ার ট্রান্সফরমেশনটা ইউজ করে এখন তুমি ফুরিয়ার ইন্টিগ্রাল বের করো, তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই এই এফএক্স এর ভেতরে এখন এই ইন্টিগ্রেশন সাইন সহ এখানে এফ আলফাটা বসাবে, তাই করবে না? আচ্ছা, এখন আমাদের এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু একই রকমই হয়েছে। আমাদেরকে এখানে শুরুতে বলেছে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করেছি। তারপরে একটা সুনির্দিষ্ট প্রমাণ যখন করতে বলেছে তখন আমরা বলেছি এটা যেহেতু ফুরিয়ার ট্রান্সফরমেশনটা এখান থেকে আমরা পেলাম 2/α sin আলফা। এই ফুরিয়ার ট্রান্সফরমেশনের এগেইনস্টে এই ফুরিয়ার ট্রান্সফরমেশনের মান কিন্তু আমরা পেয়েছি 2/α, মানে এই মানটা পেয়েছি। সো এই মানটা যখন আমি বসিয়ে দিব এফএক্স এর ভেতরে তখন কিন্তু আমার অঙ্কটা ইজি হয়ে যাবে। এখন তোমাকে যেটা করতে হবে, আমরা কিন্তু ডি আলফার সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তাই না? ডি আলফার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করছি। এই ইন্টিগ্রেশন কিন্তু তোমাকে করতে হবে, করে তোমাকে দেখাতে হবে যে সেটা কিভাবে আবার পিসওয়াইজ আকারে লেখা যায়। এই আকারে কিভাবে লেখা যায় সেটা তুমি এখান থেকে বলবে। তো যদি এই পিস আকারে লেখা যায় এই এফএক্সটাকে, এই এফএক্সটাকে কি এই ফর্মে লেখা যায়? এই যে 1 হাফ 0। প্রথমত এফএক্সটা তো আমরা মূল অঙ্কে আমরা পেয়েছিলাম অ্যাবসলিউট ভ্যালু অফ লেস দেন 1, অ্যাবসলিউট ভ্যালু অফ গ্রেটার দেন 0। কিন্তু এই অংশটা আমাদের কিন্তু নতুন একটা সংযোজন। সেখানে আমরা বলেছি এফ আলফার মান কত হবে বলেছিলাম, এফ আলফার ভ্যালুটা যখন পয়েন্টটা এক্স্যাক্টলি এ হবে, যে পয়েন্ট আমরা বের করতে যাচ্ছি, -a to a তো ছিল না, আচ্ছা 0 পয়েন্টে, 0 পয়েন্টে না, এখানে এ পয়েন্টে দেখিয়েছে এটা হাফ হবে। কিভাবে এ পয়েন্টে হাফ হবে এটা এই ক্যালকুলেশনটা করতে হবে। এটা আমি ক্যালকুলেশনটা করে দিব, সময় হয়নি এখানে ক্যালকুলেশন করা, করে দিলে তোমরা বুঝতে পারবে। এই ক্যালকুলেশনটা করে তারপর আমি তোমাদেরকে দিব। আর যখন আমরা এটাকে এই ফর্মে লিখতে পারবো সেক্ষেত্রে আমরা বলেছি এক্স এর মান 0 আর আলফার মান 1 ধরো। এক্স এর মান 0 আর আলফার মান যদি 1 বসাও, এখানে cos 0 এর মান হলো 1, এখানে এক্স এর মান তুমি ধরেছো 0, সো cos 0 মান 1, আর আলফার মান 1 হলে sin a, sin সরি a এর মান 1, এখানে a আর আলফা খুবই ক্লোজ দেখা যাচ্ছে, এর মান যদি 1 হয় তাহলে sin আলফা বাই আলফা। এই ভ্যালুটা তখন কি হয়ে যায়? এই ভ্যালুটা আমরা বসিয়েছি কোথায়? এই রেজাল্টের মধ্যে কিন্তু বসিয়েছি। তো এই ভ্যালুটা আমরা
আমরা পাই পাই, এই যে দেখতে পাচ্ছ এখানে কেন পাই পাই সেটা একটু দেখো। আলফার মান যখন 1, আলফার মান যখন 1 হবে সেটা a থেকে মাইনাস a, আমরা কিন্তু এর মান যে অঙ্কটা নিয়ে কাজ করছি সেটা হলো 3, তার মানে 3 এর চেয়ে ছোটর মধ্যে তো 1 আছে, সেজন্য আমরা এর মানটা যখন 1 ধরবো সেটা পাই পাবো, সো পাই লিখে দিলাম। এই তো। তারপর যে ইভেন ফাংশনের যে ডেফিনেশন সেই অথবা ডেফিনিট ইন্টিগ্রালের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা এখানে লিখে তোমাদেরকে বলি যে কেন এখানে এটা ধরেছে। ডেফিনিট ইন্টিগ্রালে বলা হয়েছে যে কোনো মাইনাস এ থেকে এ fx dx এই ফাংশনটাকে তুমি লিখতে পারো 2 ইনটু 0 to a fx dx। এখন যদি হাফ থাকে, এখানে দেখো ফুল রেঞ্জ আছে, তখন আমি হাফ রেঞ্জ করার সময় 2 দিয়ে গুণ করেছি, আর হাফ রেঞ্জ আছে, ফুল রেঞ্জ করার সময় কি করব? হাফ রেঞ্জকে ফুল রেঞ্জ করার সময় কি করা হবে? 2 দিয়ে ভাগ করা হবে। আচ্ছা, এখানে এই যে ফুল রেঞ্জ আছে এটাকে আমি হাফ করে দিলাম, হাফ করলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এই 2টাই যখন ডান পাশে, এখানে এখনো নাই, এই 2টা যখন ডান পাশে চলে আসবে যখন পাই বাই 2 হয়ে যাবে। সো আমরা সেকেন্ড অংশের প্রুফটা এভাবে করে পেয়ে গেলাম, এখানে যেটা আমাকে প্রুফ করতে বলেছে। এই যে দেখো 0 to infinity sin u by u এটা ইকুয়াল টু কত হবে এটা প্রুফ করতে বলেছে, এই প্রুফটা আমরা করলাম। আরেকটা প্রবলেম কি দেখাবো? ম্যাম আজকে একটু কি থাক। আচ্ছা ঠিক আছে, 4টা বেজে গেছে। আমি একটা প্রবলেম এই যেটা লাস্টে একটু ডিটেইলস ক্যালকুলেশন করি নাই, এটা করে নিয়ে তোমাদেরকে পাঠাবো। তারপরে কারো যদি, যেমন পিয়াল বলেছো তোমার সমস্যার কথা, 4 না কোন লেকচার ছিল এক্সাম্পল 2? ভাই লেকচার 2 এর एग्जांपल 2, লেকচার 4 এর एग्जांपल 2। জি ম্যাম, লেকচার 4 এর एग्जांपल 2। 4 এর एग्जांपल 2। আচ্ছা, এগুলো আমি একটু দেখবো, আমার মনে হয় আজকে পারবো না, কালকে দেখে আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের কোশ্চেনে যেহেতু ছোট কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, তোমাদের একটু নিজেরা দেখে কয়েকটা কোশ্চেন ফাইন্ড আউট করো কি ধরনের কোশ্চেন হতে পারে। এটা করতে বলেছি এই কারণে যে আমি যদি তোমাদেরকে নিজে থেকে ফাইন্ড আউট করে, তো আমি অবশ্যই দিব, যখন আমি নিজে দিব তখন হঠাৎ করে তুমি পরীক্ষার সময় বুঝে উঠতে পারবে না যে এটা কোত্থেকে আসলো, কি আনসার আসলো, আমি তো আমার ডিসকাশন থেকেই দিব। আমি তোমাদের একটু ইনভলভ করতে চাচ্ছি, তোমরা যদি 2-1টা প্রবলেম বের করতে পারো, তার মানে প্রতি লেকচার থেকে যদি 1-2টা ছোট কোশ্চেন বের করতে পারো, তার মানে তোমরা ইনভলভ হতে পেরেছো। এখন আমি এমনি বলে দিলাম যে এটা হতে পারে, এটা হতে পারে, দেন ইউ ডিডন্ট মানে কি বলবো, রিয়েলাইজ করবে না যে আসলে কি হলো। তো আর তোমরা দিলে আমি সেটা দেখে বুঝতে পারবো যে তোমরা অন ট্র্যাকে আছো কিনা, না থাকলে তখন আমি সেই অনুযায়ী গাইড করবো যে সেখানে আর কি কি ইনপুট দেওয়া যেতে পারে। ঠিক আছে? তো তোমাদের প্রথম পরীক্ষাটা কবে থেকে শুরু হচ্ছে? ম্যাম 25 তারিখে। 25 তারিখ থেকে প্রতিদিন এক্সাম আছে? না ম্যাম